Hello, dear students. I, Ariful Islam, an assistant teacher of Nonaranga Ojifa Bridda Pratishthan, have come once more in front of you in online class during this lockdown period. So, welcome everybody. Today, I am going to discuss a fantastic English poem of class 12. The name of the poem is Shall I Compare Thee to Summer's Day? Sonnet number 18 by William Shakespeare. William Shakespeare is widely known as the greatest writer of all time. He was an English playwright, poet, director, and actor. He wrote sonnet, tragedies, comedies, and historical plays. Some of his noted works are Macbeth, Midnight Summer Dreams, Julius Caesar, King Lear, Othello, etc., etc. No playwright could appeal to people quite like him. He is called England's national poet and the Bard of Avon. In spite of all his fame and celebration, he remained a mysterious figure. It is known that he was born on April 23, 1564 in Stratford-on-Avon. Dear students, আমরা জানলাম যে সর্বকালের সর্বযুগের অন্যতম সেরা সাহিত্যিক উইলিয়াম শেক্সপিয়ার, যিনি ইংল্যান্ডের জাতীয় কবি নামে খ্যাত, যিনাকে বলা হয় অ্যাভনের চারণ কবি, দ্য বার্ড অফ অ্যাভন। সেই বিখ্যাত সাহিত্যিকের একটি কবিতা যেটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, সনেট নাম্বার 18। আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো স্টুডেন্টস, এর আগেও আমরা দুটো সনেট পড়েছি যেটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। একটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ বাই জন কেটস এবং আরেকটি হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার র্যাবো। বাট আজকে যে সনেটটা আমরা পড়ছি সেই সনেটটা কিন্তু আগের সনেট দুটোর থেকে স্ট্রাকচারাল দিক দিয়ে একটু আলাদা, অর্থাৎ গঠনগত রীতি থেকে আগের দুটো সনেটের থেকে আজকের সনেটটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট আমরা আসবো। আগের যে দুটো সনেট আমরা পড়লাম, দ্য পোয়েট্রি অফ আর্থ অ্যান্ড অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, সে দুটো ছিল ইটালিয়ান বা পেট্রাকেন সনেট। আর আজকে আমরা যে সনেটটা পড়ছি সেটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। এই শেক্সপিয়ারিয়ান সনেট হ্যাজ 14 লাইন্স এন্ডিং আ রাইমড কাপলেট। তার মানে কি, যে এই সনেটটা 14 লাইন তো অবশ্যই থাকবে, সনেট মানে 14 লাইনের কবিতা, কিন্তু এর অক্টেভ এবং সেস্টেকের ভাগটা আগের থেকে, অর্থাৎ ইটালিয়ান বা পেট্রাকেন যে সনেট তার থেকে একটু আলাদা। এর অক্টেভটা 4+4 8 এবং সেস্টেকটা 4+2। এভাবেই কিন্তু এই সনেটটা তৈরি হয়েছে। তো শেক্সপিয়ার wrote on 54 sonnets. শেক্সপিয়ার মোট 154টি সনেট লিখেছেন। These sonnets form 3 groups, অর্থাৎ তার যে এই 154 সনেট রয়েছে, এই 154 সনেটটা কিন্তু 3টি অংশে বিভক্ত। কি কি তোমরা দেখে ভালো করে শুনে নাও। The first 126 sonnets are addressed to a friend by the name of Mr. W.H., who is the Earl of Southampton or the Earl of Pembroke. মানে বুঝতে পারলে যে প্রথম 154টি সনেটের মধ্যে প্রথম 126টি সনেট তার কোনে এক বন্ধু, তার নাম মিস্টার W.H. সে হয়তো সাদাম্পটনের আর্ল জমিদার কিংবা পেমব্রকের জমিদার। The next 26 sonnets are addressed to some dark lady. আর তার পরবর্তী যে 26টি সনেট সেটা অ্যাড্রেস করা হয়েছিল কোন এক ডার্ক লেডিকে। The last 2 sonnets are addressed to Cupid, the god of love. তাহলে ভালো করে বুঝলে 154 মধ্যে 126 তার বন্ধু মিস্টার W.H. কে লেখা, আর 26টি কোন এক ডার্ক লেডিকে সম্বোধন করে লেখা, আর বাকি যে 2 সনেটস রয়েছে সেই 2 সনেটস আর অ্যাড্রেস টু কুপিড, দ্য গড অফ লাভ। মানে
প্রেমের দেবতা কুপিডকে উদ্দেশ্য করে লেখা। দ্য সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, sonnet number 18, is one of those of 126 sonnets which are addressed to Mr. W.H. আমাদের আজকের যে পাঠ্য সনেট নাম্বার 18, shall I compare thee to a summer's day, এই সনেটটা কিন্তু তার ওই 126টি সনেটের মধ্যে একটি, যেটা মিস্টার W.H. কে সম্বোধন করে লেখা হয়েছিল। এই মিস্টার W.H. মে বি উইলিয়াম হার্ভার্ড আর হেনরি রিওথেসলি। এই W.H. কি হতে পারেন? হয় হতে পারেন উইলিয়াম হার্ভার্ড অথবা হতে পারেন হেনরি রিওথেসলি। In this poem, Shakespeare inquiries into the theme of the destruction brought by time and the eternal quality of art which transcend the rivers of time. অর্থাৎ এই কবিতায় কবি যে বিষয়টা বা এই সনেটটাতে কবি যে বিষয়টা এস্টাবলিশ করতে চেয়েছেন সেটা হচ্ছে যে সময়ের সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে গেলেও, ক্ষয়প্রাপ্ত হয়ে গেলেও আর্টের মৃত্যু নেই। আর্ট কিন্তু যুগ যুগ ধরেই প্রবাহিত হয়ে থাকে। আর্ট হচ্ছে অমর। কবিতা, সাহিত্য, শিল্প এগুলো হচ্ছে অমর। এই কবিতার মধ্যে কবি কিন্তু তার বন্ধুকে বাঁচিয়ে রেখেছেন, কারণ কবি বলেছেন যে তার বন্ধুর যে বিউটি ইটারনাল, সে বিউটিটা কিন্তু ইটারনাল বিউটি। সেই ইটারনাল বিউটি কিন্তু কোনোদিন ফেড হয় না, কারণ থ্রু আউট হিজ পোয়েম, তার কবিতার মধ্য দিয়ে তার বন্ধু কিন্তু বেঁচে থাকে। এই বিষয়টাই কিন্তু কবি তার এই সনেটটির মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছে। নাও I am going to read and analyze the poem. Please open your textbook, page number 64. তোমরা তোমাদের টেক্সট বইয়ের 64 পাতা বের করো, যেখানে এই কবিতাটি রয়েছে। আমি এবার কবিতাটি পড়ছি, মন দিয়ে শুনবে। Shall I compare thee to a summer's day? Please notice, the poet starts the poem with an interrogation. কবি একটা প্রশ্ন দিয়ে কিন্তু কবিতাটি শুরু করলেন। কি সেই প্রশ্ন? Shall I compare thee to a summer's day? দেখো, দি কথাটি একটা প্রোনাউন। এখানে দিটা হচ্ছে পোয়েটিক ফর্ম অফ ইউ, অর্থাৎ তোমাকে। অর্থাৎ কবি প্রথম শুরু করলেন কি লাইন দিয়ে? আমি কি তোমাকে তুলনা করব গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে? এই যে প্রথম লাইনটা প্রশ্ন দিয়ে শুরু হলো, এর পরে কবি যে লাইনগুলো লিখেছেন সেই লাইনগুলো যখন আমরা ব্যাখ্যা করব, তখন আমরা বুঝতে পারবো যে কবির এই প্রশ্নটা করার কারণ কি, কিভাবে, কেন কবি এভাবেই কবিতাটি শুরু করলেন। দেখো, প্রথমে লক্ষ্য করো, কবি বলছেন shall I compare thee to a summer's day? সামার্সের কথাই কেন এলো? কবি কেন গ্রীষ্মকালকে বেছে নিলেন? প্রশ্ন হতে পারে। তোমরা জানো যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো মূলত শীত প্রধান দেশ, এবং সেই শীত প্রধান দেশে গ্রীষ্মকালটা কিন্তু চরম উপভোগ্য, খুব প্লেজেন্ট একটা সিজন। কারণ ইউরোপিয়ান কান্ট্রিগুলো শীতকালে শীত প্রধান হওয়ার দরুন তারা গ্রীষ্মের জন্য উন্মুখ হয়ে থাকে। এই সামারটা কিন্তু একটা সিম্বলিক্যাল দিক রয়েছে। সামারটা একটা সিম্বল। কিসের সিম্বল? সামার ইন্ডিকেটস ইউথ, বিউটি অ্যান্ড কালারফুলনেস। কারণ সামারটা হচ্ছে ইউথ, বিউটি এবং কালারফুলনেসের প্রতীক, সিম্বল। অর্থাৎ শীত প্রধান দেশে সামারের যে সৌন্দর্য তা কিন্তু দারুণ উপভোগ্য। তথাপিও কবি প্রশ্ন করলেন যে আমি কি তোমাকে তুলনা করব সামারের কোনো দিনের সঙ্গে? দেখো, এই প্রশ্নের রেসপেক্টে পরবর্তী লাইনগুলো যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা কিন্তু পরিষ্কার বুঝতে পারবো। দেখো, THEE আমি আগেই বলেছি দ্য পোয়েটিক ফর্ম অফ ইউ, অর্থাৎ তোমাকে, তার কাব্যিক রূপ হচ্ছে এখানে দি। এখানে দি বলতে কবি কিন্তু তার বন্ধুকে অ্যাড্রেস করেছেন। আমরা আগেই বলেছি যে এই কবিতাটা তার
কোনো এক বন্ধু মিস্টার WH কে সম্বোধন করে লেখা। এখানে দি বলতে কবির সেই ডিয়ারেস্ট ফ্রেন্ড মিস্টার WH কেই বোঝানো হয়েছে। এবারে আমরা পরের লাইনে আসি। Thou art more lovely and more temperate. দেখো আবার একটা নতুন শব্দ তোমাদের কাছে আছে, যেগুলো অ্যানসিয়েন্ট এজে ব্যবহৃত হতো। দাও, এটাও কিন্তু পোয়েটিক ফর্ম অফ ইউ, তুমি। এখানে দাও মানে কে? আগে আমরা তাকে দি বললাম তোমাকে, এখানে দাও মানেও সেই কবির বন্ধু মিস্টার WH। দাও। আর্ট, ART, আর্ট, এটা হচ্ছে পোয়েটিক ফর্ম অফ আর। বুঝতে পারলাম? দাও মিন্স ইউ, আর আর্ট হচ্ছে পোয়েটিক ফর্ম ইউ, অর্থাৎ দাও আর্ট মানে তুমি, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, তুমি অধিকতর কি সুন্দর এবং অধিকতর মডারেট। টেম্পারেট মানে হচ্ছে মডারেট, মার্জিত। অর্থাৎ প্রথম যে প্রশ্নটা ছিল, শ্যাল আই কম্পেয়ার টু সামার্স ডে, আমি কি তোমাকে গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করবো? কবি কিন্তু কি বললেন? কবি তাকে শুধু গ্রীষ্মের দিনের সঙ্গেই তুলনা করে ক্ষান্ত হননি। কবি কি বলেছেন? Thou art more lovely and more temperate. তুমি সামারের থেকেও লাভলি, তুমি সামারের থেকেও টেম্পারেট। তাহলে অ্যাকর্ডিং টু দ্য poet's friend is more lovely and more temperate than a summer's day. অর্থাৎ সামার্স ডে থেকেও কবির বন্ধুর বিউটি অতুলনীয় এবং সুন্দর, মার্জিত। কবি কেন কথা বললেন? দেখো এর পরের লাইনগুলোতে কবি কিন্তু সামারের যে শর্টকামিংস গুলো রয়েছে, সামারেরও কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে, সেগুলো উল্লেখ করেছেন, এবং সেগুলোকে উল্লেখ করার পরেই কবি এস্টাবলিশ করেছেন কেন সামারের থেকে তার বন্ধুর বিউটিটা সুন্দর বা টেম্পারেট। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। খুব ভালো করে লাইনটা দেখো। রাফ উইন্ড ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। এখানে রাফ উইন্ড অর্থাৎ গ্রীষ্মের যে এলোমেলো বাতাস, সেই গ্রীষ্মের এলোমেলো বাতাসকে কিন্তু রাফ উইন্ড বলা হয়েছে। অ্যাকচুয়ালি রাফ উইন্ডস সিম্বলাইজ দ্য ইমপারফেকশন অফ সামার্স অ্যান্ড ইম্পেন্ডিং ডেথ। অর্থাৎ রাফ উইন্ড একটা সিম্বল। কিসের সিম্বল? ইমপারফেকশন অফ সামার। এখানে কিন্তু কবি এই রাফ উইন্ডসের প্রতি পার্সনিফিকেশন আরোপ করেছেন, অর্থাৎ ব্যক্তি সত্তা আরোপ করেছেন। এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। রাফ উইন্ডস কি করছে? টু শেক, ঝরিয়ে দিচ্ছে দ্য ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের যে প্রিয় কুড়িগুলো, বার্ডস ফুলের কুড়িগুলো, সেগুলোকে ঝরিয়ে দেয়। এই বার্ডস অফ মে এটাও কিন্তু একটা সিম্বল, এটাও কিন্তু একটা প্রতীক। কিভাবে তিনি এই প্রতীকটাকে ব্যবহার করেছেন? বার্ডস সিম্বলাইজ দ্য ব্লুইং and the fullness of beauty, the blooming and fullness of beauty, এরই সিম্বলাইজ করছে ডার্লিং বার্ডস অফ মে। তাহলে রাফ উইন্ডস কি করছে? ডার্লিং বার্ডস অফ মে, অর্থাৎ মে মাসের প্রিয় যে ফুলের কুড়ি, সেগুলোকে ছড়িয়ে দেয়। তাহলে ইট ইজ দ্য শর্টকামিং অফ সামার। সামারের কিন্তু এটা একটা মানে খারাপ দিক বলবো আমি, কারণ এটা একটা মানে খারাপ দিক সামারের। And summer's lease hath all to sort a day. সামারের যে লিজ, অবস্থান বা অবস্থিতি বা বিস্তৃতি, স্প্যান, অ্যাকচুয়ালি লিজ একটা আইনি ওয়ার্ড, যাকে বলে কন্ট্রাক্ট বা চুক্তি। কিন্তু এখানে সামার লিজ কথার অর্থ হচ্ছে, সামার লিজটা হচ্ছে শর্ট, মানে দ্য স্প্যান অফ সামার ইজ ভেরি শর্ট। কারণ শীত প্রধান দেশে সামারটা কিন্তু অল্প দিন বিরাজ করে। তাই বলছে and summer's lease hath all to sort a date, অর্থাৎ সামারের স্প্যানটা কিন্তু অল্প। এটাও কিন্তু সামারের একটা শর্টকামিংস। and often in his gold complexion dim, সরি একটা লাইন আমি বাদ দিয়ে দিয়েছি, ওই লাইনটা আগে পড়ি। sometime to haunt the eye of heaven shines, কোন কোন সময় আবার to haunt the eye of heaven shines। দেখো এখানে the eye of heaven, আকাশের চোখ, আক্ষরিক অর্থে আকাশের চোখ। এখানে eye of heaven বলতে এখানে কিন্তু আসলে কাকে বোঝানো হয়েছে? the sun কে বোঝানো হয়েছে, সূর্যকে বোঝানো হয়েছে। যে সূর্যটা হচ্ছে all source of energy, সমস্ত শক্তির মূল উৎস। এখানে the sun is the symbol of life, জীবনের প্রতীক। the sun indicates life,
আর হেভেন ইন্ডিকেট হোপ অ্যান্ড গ্লোরি। অর্থাৎ এখানে সানটা সিম্বল হচ্ছে লাইফের সিম্বল, আর হেভেনটা হচ্ছে হোপ অ্যান্ড গ্লোরি, অর্থাৎ আশা এবং ঐতিহ্যের প্রতীক হচ্ছে কি হেভেন। তাই বলছে সামটাইম টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। এখানে কিন্তু সানের উপরে পার্সনিফিকেশন করা হয়েছে, কারণ কখনো কখনো সূর্য এত প্রখরভাবে কি করে কিরণ দেয় মানে গ্রীষ্মকালে। অ্যান্ড অফেন ইজ হিজ গোল্ড কমপ্লেক্স অ্যান্ড ডিম। এবং কখনো কখনো কি হয়, তার যে গোল্ড কমপ্লেকশন, তার যে স্বর্ণালী আভা, সেটা ডিমড হয়ে যায়, অর্থাৎ মানে কমে যায়। কেন ডিমড হয়? কারণ যখন মেঘ সূর্যকে ঢেকে ফেলে তখন তার সেই আলোটা কি হয়ে যায়, ডিমড হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়। তাই গোল্ড কমপ্লেকশন, সামারের গোল্ড কমপ্লেকশনটাও মাঝে মাঝে কি হয়, ডিমড হয়। অর্থাৎ কবি কি বোঝাতে চাইছেন, যে সামারের যে বিউটি বা সামারের যে সৌন্দর্য সেটা কিন্তু ইটারনাল নয়, কারণ সেটা ওঠা পড়া রয়েছে। অর্থাৎ কখনো বা সামার খুব প্লেজেন্ট হয়, আবার সামারের শর্টকামিংগুলো কখনো কখনো চোখে পড়ে। এটা একটা সামারের শর্টকামিংস। পরের লাইন দেখো, and every fair for fair from fair sometime declines। দেখো খুব সুন্দর একটা অ্যালিটারেশনের উদাহরণ এখানে, ফেয়ার ফ্রম ফেয়ার। তোমরা অ্যালিটারেশন জানো, এর আগে বলেছি। দেখো এখানে ফেয়ার শব্দের এফ এবং পরে দেখো ফর্মের এফ এবং ফেয়ারের আবার এফ, তাহলে একই লেটারের এই যে বারে বারে ইউজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যালিটারেশন। এটা একটা মানে কি বলবো, সার্থক এক্সাম্পল অফ অ্যালিটারেশন, proper example of alliteration. And every fair from fair sometime declines। প্রত্যেক সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্যটা কখনো কখনো ডিক্লাইন্স, কমে যায়, ডিক্রিজ হয়ে যায়। বাই চান্স হঠাৎ হতে পারে, অর নেচারস চেঞ্জিং কোর্স অ্যান্ড ট্রিমড, অথবা প্রকৃতির ঋতু পরিবর্তনের সাথে সাথে। আনট্রিমড, দেখো এখানে ট্রিমড, মূল কথা ট্রিম, তার আগে একটা প্রিফিক্স লাগানো হয়েছে আনট্রিমড, নট ট্রিমড, অনলঙ্কৃত, যার বাংলা মানে। তাহলে কি হচ্ছে, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। প্রত্যেক সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্যটা কখনো কখনো কমে যায়, ডিক্রিজ হয়। সেটা আচম্বিত হতে পারে, বাই চান্স হতে পারে, অথবা ডিউ টু দ্য চেঞ্জ অফ দ্য সিজন, ঋতু পরিবর্তনের সাথে সাথেও হতে পারে, বা প্রকৃতির পরিবর্তনের সাথে সাথেও হতে পারে। তাহলে এই যে অক্টেভটা আমরা 8 লাইনটা পড়লাম, এই অক্টেভ 8 লাইনে আমরা বুঝতে পারলাম, যদিও সামার ঋতুটা খুব প্লেজেন্ট ইউরোপিয়ান কান্ট্রির কাছ থেকে, কিন্তু সেই সামারেরও কি আছে, কতগুলো শর্টকামিংস রয়েছে, কিছু ত্রুটি বিচ্যুতি রয়েছে। তার মধ্যে আমরা পেলাম কি, রাফ উইন্ড ডার্লিং বার্ডস অফ মেকে ছড়িয়ে দেয়। সামারের স্প্যানটা শর্ট, যদিও কখনো কখনো সূর্য প্রখরভাবে কিরণ দেয়, তবু সেই সূর্যেরও কমপ্লেকশনটা মাঝে মাঝে ডিম হয়ে যায় ডিউ টু দ্য থিন ক্লাউড। অ্যান্ড প্রত্যেক সুন্দর বস্তু থেকে এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। এটা কি হতে পারে, বাই চান্স হতে পারে, অর বাই দ্য চেঞ্জ অফ দ্য সিজনস। কিন্তু শেষ থেকে দেখো কবি কি বলতে চাইছেন। প্রথম লাইনে যে প্রশ্ন আছে তার উত্তর কিন্তু কবি শেষের দিকে দিচ্ছেন। দেখো, বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড। বাট দাই, দেখো দাই, THY, এখানেও একটা নতুন শব্দ তোমরা পেলে। এগুলো কিন্তু আগেকার কাব্য কবিতায় ব্যবহৃত হতো। এই দাই, হ্যাঁ যে কথা বলছিলাম, দেখো নতুন একটা ওয়ার্ড দাই, এটাও কিন্তু একটা প্রোনাউন। এই দাই মানে হচ্ছে ইয়োর্স, তোমার। তোমরা জানো যে প্রত্যেকটা প্রোনাউনেরই 3টি ফর্ম থাকে, একটা নমিনাল, একটা পজেসিভ, একটা অবজেক্টিভস। যদি আমরা এই কবিতায় এই প্রোনাউনগুলো দেখি, দেখো প্রথমে আমরা পেয়েছিলাম দি, THEE, তারপরে আমরা কি পেলাম, THOU, তারপর আমরা এখানে কি পেলাম, THY, দাই, দি, দো, দাই। অর্থাৎ আমরা এখন যে প্রিপোজিশনগুলো ইউজ করি, যদি আমরা বলি নমিনাল প্রিপোজিশন, নমিনাল প্রিপোজিশন হচ্ছে ইউ। আমরা এই কবিতা সূত্র ধরে বলতে পারি ইউটা হচ্ছে নমিনাল প্রিপোজিশন, যেটা এখানে হয়েছে দাও। আর পজিটিভ প্রিপোজিশন যেটা হচ্ছে ইয়োর্স, যেটা এখানে ব্যবহৃত হয়েছে দাই হিসেবে। আর অবজেক্টিভ
প্রোনাউন যেটাকে আমরা বলি ইউ, সেটা হচ্ছে দি, এখানে কিন্তু দি হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে বুঝতে পারলাম যে প্রোনাউনের যে তিনটি ফর্ম আছে, নমিনাল, পজেসিভ এবং অবজেক্টিভস, এখানেও কিন্তু অর্থাৎ ইউ মানে হচ্ছে দাও, যেটা নমিনাল, ইয়োর এটা হচ্ছে পজেসিভ, এখানে ব্যবহৃত হয়েছে দাই হিসেবে, আর অবজেক্টিভ ইউ এখানে ব্যবহৃত হয়েছে দি হিসেবে। ক্লিয়ার? ওকে। বাট দাই ইটারনাল সামার শ্যাল নট ফেড, তোমার ইটারনাল সামার শ্যাল নট ফেড, অর্থাৎ বিবর্ণ হবে না। তাহলে দেখো, প্রথমে প্রশ্ন ছিল কেন কবি বলেছিলেন শ্যাল আই কম্পেয়ার দি সামার্স ডে, তোমাকে গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করবো? Thou art more lovely and more temperate, তুমি তার থেকেও লাভলি অ্যান্ড তার থেকেও টেম্পারেট, কারণ পোয়েটস বিউটি ইজ লাভলিয়ার দেন সামার অ্যান্ড মোর টেম্পারেট দেন সামার। কেন? সামারের শর্টকামিংস রয়েছে, সামারের যে বিউটি সেটা ফেড হয়, গোল্ড কমপ্লেকশনটা ডিমড হয়, তার প্রত্যেক সুন্দর বস্তু থেকে তার সৌন্দর্যটা ডিক্রিজ হয়। কিন্তু বাট দাই ইয়োর মানে পোয়েটস ফ্রেন্ড অর্থাৎ কবির বন্ধুর সামারটা হচ্ছে ইটারনাল, তার বিউটিটা হচ্ছে অনন্ত সৌন্দর্য, সেটা কোনোদিন ফেড হবে না। nor lose possessions of that fair thou wast, শুধু তাই নয়, কবির বন্ধু অর্থাৎ তোমার, তুমি যে সৌন্দর্যের অধিকারী, দ্য ওস্ট দ্যাট মিনস হোয়াট ইউ হ্যাভ অর বিলং টু, তোমার যা আছে, অর্থাৎ কবির বন্ধুর যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা কি হবে না? লস, অর্থাৎ হারাবে না, কমবে না। nor shall death brag thou underest in his shade, শুধু তাই নয়, ইভেন মৃত্যু তার বন্ধুর সৌন্দর্যটাকে কমাতে পারবে না। এখানে দেখো, ডেথের উপর পার্সনিফিকেশন করা হয়েছে, nor shall death brag thou underest in his shade, অর্থাৎ মৃত্যুর ছায়াতেও কবির সৌন্দর্য ঢাকা যাবে না। তার মানে কবির বন্ধু মৃত্যুঞ্জয়, মৃত্যুতে কবির বন্ধুর অনন্ত সৌন্দর্য নষ্ট হবে না। কেন নষ্ট হবে না? তারপরে কিন্তু কবি বলছেন কেন, when in eternal lines to time thou growest, অর্থাৎ যখন এই ইটারনাল লাইনগুলো আছে, এই ইটারনাল লাইনগুলো যেমন যেমন মানুষ পড়বে, যতদিন থাকবে, বাই দ্য টাইম তার বন্ধুর যে সৌন্দর্য, সেই বন্ধুর সৌন্দর্যটাও বেড়ে চলবে, ফ্লোরিস্ট হবে, আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ মৃত্যুর ছায়াতেও তার বন্ধুর সৌন্দর্য নষ্ট হবে না। তার বন্ধু, poet's friends will alive throughout these lines, these eternal lines। আমরা আগেই বলেছিলাম, কি বলেছিলাম? আগেই বলেছিলাম কবিতার থিমে বলেছিলাম, the quality of art which transcends the ravages of time, সময়ের সাথে সাথে কবিতার লাইনগুলো বেঁচে থাকবে, অর্থাৎ কবিতা, সাহিত্য, শিল্প এগুলো হচ্ছে অমর, এবং এই লাইনগুলোই কবির বন্ধুর যে সৌন্দর্য, কবির সেই বন্ধুর সৌন্দর্যটাকে ফ্লোরিস্ট করবে। এবারে এসো, এই অক্টেভের লাস্ট যে কাপলেট আছে, রাইমড কাপলেট, আমরা বলেছিলাম এটা একটা ফর্ম, চার অক্টেভটা 4 ভাগে ভাগ হয়েছে, 4+4, অক্টেভটা 2 ভাগ, আর শেষটেকটা আবার 2 ভাগ হয়েছে, 4+2। এই শেষটেকের যে লাস্ট 2 লাইনস অর্থাৎ দ্য রাইমড কাপলেট, সেই লাস্ট 2 লাইনটা দেখো খুব গুরুত্বপূর্ণ কবিতার লাইন এই কবিতার ক্ষেত্রে। দেখো, so long as men can breathe or eyes can see, so long live this and this gives life to thee, so long as men can breathe, নিশ্চয়ই বুঝতে পারছো, so long যতদিন as man can breathe, মানুষ শ্বাস প্রশ্বাস নেবে, অর্থাৎ মানুষ বেঁচে থাকবে, or eyes can see, যতদিন মানুষের চোখ থাকবে, মানুষ চোখ দিয়ে দেখতে পারবে, so long live this, ততদিন এটা বাঁচবে, and this gives life to thee, আর এটাই তোমাকে জীবন দেবে।
দেখো এখানে দিস এই কথাটার দিকে লক্ষ্য রাখো। এখানে দিস বলতে কিন্তু বোঝানো হয়েছে এই সনেট, এই কবিতাটি, এই কবিতার প্রত্যেকটি লাইন। অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ চোখে দেখবে, ততদিন মানুষ কিন্তু এই কবিতাটিকে পড়বে। অর্থাৎ এই কবিতাটি ততদিন বেঁচে থাকবে, আর এই কবিতাটির মধ্য দিয়েই বেঁচে থাকবে কবির বন্ধু। কারণ এই কবিতাটাই দিস গিভস, এটা দেবে, অর্থাৎ এই কবিতা দেবে, এই সনেটটা দেবে লাইফ টু দি মিনস ইউ, তোমাকে, তোমাকে কি দেবে গো? জীবন দেবে। কে? এই কবিতার লাইনগুলো, এই কবিতাটি। অর্থাৎ কবি কি বলতে চাইলেন? কবি বলতে চাইলেন তার বন্ধু, তার বন্ধুর যে সৌন্দর্য, তার বন্ধুর সৌন্দর্যটা বা তার বন্ধুর ইটারনাল ইউথটা যতদিন মানুষ বেঁচে থাকবে, যতদিন মানুষ এই কবিতা পড়বে, অর্থাৎ মানুষের বেঁচে থাকার সাথে সাথে এই কবিতাটাও বেঁচে থাকবে, আর এই কবিতাটাই তার বন্ধুকে নতুন করে জীবন দেবে। কবির বন্ধুর যে বিউটি, সেই বন্ধুর বিউটি shall not fade, কোনোদিন ফেড হবে না। উইল অ্যালাইভ ফর এভার, দ্য পোয়েটস ফ্রেন্ডস বিউটি উইল অ্যালাইভ ফর এভার থ্রু আউট দিস সনেট, থ্রু আউট দিস লাইনস। তাই কবি বললেন, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রিথ অর আইজ ক্যান সি, যতদিন মানুষ বাঁচবে আর যতদিন মানুষ চোখে দেখবে, সো লং লিভ দিস, ততদিন এই কবিতাটি বেঁচে থাকবে। আর এই কবিতাটাই কি করবে? গিভস লাইফ টু দি, তার বন্ধুকে জীবন দেবে। তাহলে এবার বুঝতে পারছো যে প্রথম লাইনে যে প্রশ্ন ছিল, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, তোমাকে কি আমি গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করব? দেখো তার প্রশ্নের উত্তর কিন্তু তোমরা পেয়ে গেলে। তোমরাই এবার বিবেচনা করো কবি কেন এই প্রশ্নটি করেছিলেন। কবি কি সংগঠনের প্রশ্ন করেছেন? কারণ এটা কিন্তু আমরা মানে আমরা যদি ইন্টারোগেশনটাকে যদি আমরা অ্যাসার্টিভে করি, তার মানে দাঁড়াচ্ছে কি যে আই শ্যাল নট কম্পেয়ার দি টু এ সামার্স ডে, অর্থাৎ আমি তোমাকে গ্রীষ্মের কোনো দিনের সঙ্গে তুলনা করব না। কেন করবে না? কারণ যদিও গ্রীষ্মটা ইউরোপিয়ান দেশের কাছে খুব প্লেজেন্ট সিজন, কিন্তু সামারের যে সৌন্দর্য, সেই সামারের সৌন্দর্যটা ক্ষণস্থায়ী। সামারের সৌন্দর্যের কিছু শর্ট কামিংস রয়েছে, কিন্তু কবির বন্ধুর সৌন্দর্যের কোনো শর্ট কামিংস নেই। কবির বন্ধুর যে ইটারনাল সামার, সেটা কোনোদিন ফেড হবে না। এভাবেই কিন্তু গোটা কবিতার মধ্যে দিয়ে কবি কিন্তু এটাই এস্টাবলিশ করলো যে পোয়েটস ফ্রেন্ডস বিউটি will alive forever throughout this verse, throughout this poem, throughout this sonnet. এটা হচ্ছে কবিতা। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পারবে। আর এবার তোমরা করবে কি, এই কবিতাটা ভালো করে টেক্সট বই থেকে রিডিং করবে, খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং করবে, প্রত্যেকটা ওয়ার্ডকে বোঝার চেষ্টা করবে। তারপরে আমি খুব শীঘ্রই তোমাদেরকে এই কবিতা সম্পর্কিত একটা PDF দেব। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা লিঙ্কে আমাকে জানাবে, এবং এই কবিতাটা পুরো আয়ত্ত হয়ে গেলে এই কবিতা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন্সগুলো রয়েছে, সেই কোয়েশ্চেন্সগুলো আমি তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা সেগুলো ঠিকঠাক প্র্যাকটিস করবে। ওকে, টিল দেন, স্টে হোম, স্টে সেফ, গুড বাই।